মাথার পেছনে এতটা রক্ত। হুট করে কক্ষের মৌনতা ভাঙল। শেহজাদের কণ্ঠে অবিশ্বাসের তোপ। শানের মতো ওই পুরুষালী স্বরও কেঁপে উঠল যেন। আরশির আর চিন্তা করা হলো না। মুখ হাঁ করে কিছু বলে ওঠার আগেই কাঁধের ওপর থেকে টি শার্টের হাতাটা আঙুল দিয়ে স্লাইড করে নিচে নামালো শেহজাদ। উন্মুক্ত হলো ওর ফর্সা পিঠের একাংশ। ছিলে গেছে সেখানটায়। সোপ সোপ রক্ত শুকিয়ে লেগে আছে চামড়ার সাথে। শেহজাদের উষ্ণ আঙুলের ছোঁয়ায় কেঁপে উঠল হিমের মতো শরীরখানা। কুণ্ঠারা এসে ভিড় জমালো গলার কাছে। অস্ফুটে আওড়ালো। মনে হয় বরফের ওপর থেকে যখন টেনে নিয়ে গাছের সাথে বেঁধেছিল তখনই হয়েছে এমন। চামড়া উঠে গেছে পিঠের। বেশি বাজে লাগছে দেখতে। আরশির চোখ মুখে শঙ্কা। এমনিতেও মা সবসময় ভিডিও কল করে, তার ওপর এতগুলো চোটের দাগ। পিঠেরগুলো না হয় লুকাতে পারবে, কিন্তু গালেরটা যখন কি করে হয়েছে জানতে চাইবে তখন কি বলবে ও? যদি দুশ্চিন্তা করে প্রেশার বাড়িয়ে ফেলে। আরশির অশান্ত কণ্ঠ শুধালো ফের। কি হলো? বলছেন না কেন কিছু? এই দাগ আর সরবে না? সেলাই ফেলাই করতে হবে না তো? চোখ বন্ধ করে শুকনো ঢোক গেল শেহজাদ। পরপর কোনো কিছু না ভেবেই ঠোঁট ছোঁয়ালো মেয়েটার কাঁধে। আরশি স্তব্ধ, বা ক্রুদ্ধ হলো গলবিল। পাতলা অধরের বেপরোয়া স্পর্শে সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে গেল ওর। কাপাস্বরে জিজ্ঞেস করলো, শুধু অ্যান্টিসেপটিক লাগালেই ঠিক হয়ে যাবে, তাই না? ক্যানিয়নের আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। রাতের শুরুটাই যেন হলো ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে। সাথে বাড়ল তুষারপাতের মাত্রাও। টিভি চ্যানেলগুলো ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। শীতের দাপটে দৌড় দিয়েছে মানুষজন। এদিকে ডিপার্টমেন্টের সবাই রেস্ট হাউসের হলরুমে একসাথে হয়েছে আড্ডার আসর জমাতে। তুষার ঝড়ের সম্ভাবনা থাকায় বাইরে টেন্ট লাগিয়ে স্লিপিং ব্যাগে ঘুমানোর আইডিয়া আপাতত বাদ দিতে হয়েছে ওদের। তার বদলে ঠিক হলো হলরুমেই বসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে সবাই। শীতের রাতে 1 কাপ গরম কফি, ফায়ারপ্লেসের আগুনের তাপ, সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার। হা হা হা, এর চাইতে ভালো কিছু যেন হতেই পারে না। ক্যাম্পিনে এসে নাইট স্টে করার জন্য অন্যান্য প্রফেসর, ডিপার্টমেন্ট হেড, এমনকি প্রিন্সিপালও বাদ যায়নি এই সমাগম হতে। বাকিরা যখন হলরুমে উপস্থিত তখনই ডাক পড়ল শেহজাদের। ডিপার্টমেন্টের এই একজন প্রফেসরের ওপর মেয়েরা এমনিতেই ফিদা। তা মিস্টার শেহজাদ কোথায়? ডাকো ওনাকে। পশ্চিমা ভাষায় তাগাদা দিলেন প্রিন্সিপাল। ভদ্রলোক আজকে একটুর জন্য সুগার লেভেল বাড়িয়ে পটল তোলেননি, নয়তো ওনার দায়িত্বে ক্যাম্পিংয়ে বসে কোনো স্টুডেন্টের হারিয়ে যাওয়া কি 4টিখানা কথা? আজ যদি শেহজাদ খুঁজে না পেত আরশিকে, তাহলে এতক্ষণে ওনাকে পুলিশের হেফাজতে থাকতে হতো নির্ঘাত। ভদ্রলোক ঠোঁট গোল করে শ্বাস ফেলতেই দৌড়ে আসলো একটা মেয়ে। হাঁটুতে হাত রেখে ঝুঁকলো কিছুটা। পরপর বিদেশি ভাষায় হাঁপাতে হাঁপাতে বলল, প্রফেসর শেহজাদ ওনার রুমে নেই, আশেপাশে কোথাও নেই। আমি খুঁজে এলাম সব জায়গায় ওনাকে। আরশিকে শেহজাদের কোলে তুলে ফেরার পর থেকে প্রফেসর আর স্টুডেন্টের সম্পর্ক নিয়ে চাপা গুঞ্জনটা ভালোভাবে রটেছে প্রত্যেকের মধ্যে। বিষয়টা একেবারে উড়িয়ে দিলেন না ভদ্রলোকও। একজন স্টুডেন্টের প্রতি কোনো প্রফেসরের এতটা অগ্রাধিকার প্রবণতা আসলে চোখে লাগছে ভীষণ। তার ওপর সেই মানুষটা যদি হয় শেহজাদের মতো একজন ইয়ং ডেডিকেটেড প্রফেসর, তাহলে তো কথাই নেই। কপালে ভাঁজ ফেলে প্রিন্সিপাল ইতিউতি চাইলেন। হলরুমের কর্নারে কালো হুডি পরা একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ইশারায় ডাকলেন। ছেলেটা কাছে আসতেই পশ্চিমা ভাষায় জিজ্ঞেস করলেন, আপনার নাম? রেজা। ও ওয়েল মিস্টার রেজা, মিস আরশিকে একটু ডেকে আনুন ইমিডিয়েটলি। হাঁপাতে থাকা মেয়েটা অবাক চোখে তাকাতেই দাঁত বের করলেন ভদ্রলোক। ইংরেজিতে বললেন, মিস আরশি এখানে আসলে প্রফেসর শেহজাদও আসবেন এখানে। আলাদা করে আর খুঁজতে হবে না তাকে। বদ্ধ কামরায় আরশির প্রাণ ওষ্ঠাগত। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক। শিহরিত মস্তিষ্কের প্রতিটা স্নায়ুকোষ। শেহজাদের ঠোঁটের ছোঁয়ায় ছটফটিয়ে উঠল ছোট্ট শরীরটা। গলা স্বরে কাঁপন ধরল ওর। আপনি তো বললেন শুধু অ্যান্টিসেপটিক লাগালে সারবে কি না? থামল শেহজাদ। পাতলা অষ্টপুট কাঁধ হতে সরিয়ে কানের কাছে আনল। হেসকি স্বরে বলল, আপাতত চুমুতে কাজ হয় কিনা দেখি, তারপরে অ্যান্টিসেপটিক লাগাবো।
আচমকাই ভোরের গোলাপের মতো রক্তিম হলো আরশির গাল দুটো। কান দিয়ে স্টিম কুকারের মতো ধোঁয়া ছুটতেই হড়বড়িয়ে বলল, যে চুমু দাগ সারাতে পারে না সে আবার কেমন চুমু? চাঁদের গায়ে দাগ আছে কেন? হঠাৎ মানুষটাই প্রশ্ন করলে সেসব না ভেবেই ওপর নিচ মাথা দোলালো। কিন্তু যখনই ভাবল এই বুঝি শান্ত হলো জাম্বুবানটা, তখনই অন্য কাঁধের ওপর হতে টি শার্টের হাতাটা আঙুল দিয়ে স্লাইড করে নামালো শেহজাদ। সুতোহীন ফর্সা পিঠের মাঝ বরাবর লাল হয়ে আছে কেমন। শেহজাদের বুকের পাঁজর ভাঙে সেদিকে তাকিয়ে আরশিকে নিজের ছায়া না রাখতে পারার অপরাধ বোধ দলা পাকায় গলার কাছে। তবু শান্ত কণ্ঠে বলল, পৃথিবীর চাঁদের গায়ে দাগ থাকা সত্ত্বেও সেই চাঁদ যেমন সুন্দর, তার চাইতে বেশি সুন্দর আমার এই ব্যক্তিগত চাঁদটা। পিঠের এই দাগ তোমার অব্যক্ত সৌন্দর্যের বহিঃপ্রকাশ আরশি। আরশি হতবুদ্ধের ন্যায় ঠায় দাঁড়িয়ে চিন্তা চেতনা দুনিয়া ছেড়েছে ওর। তার মধ্যেই হুট করে ছিলে যাওয়া জায়গায় মলমের মতো ঠোঁট ছাওয়ালো মানুষটা। ক্ষতের ওপর আদরের প্রলেপ পড়তে শিরদা বেয়ে শঙ্কার শীতল স্রোত নামল কিশোরীর। মাথা থেকে পায়ের তালু অবধি খেলে গেল এক শিরশিরে অনুভূতি। শেহজাদ মাথা তুলল, দু কাঁধ ধরে ধীরে সুস্থে আরশিকে ফেরালো নিজের দিকে। মেয়েটার ঠোঁট কাঁপছে, বন্ধ চোখের পাতাতেও ভূমিকম্প উঠেছে যেন। সেসব দেখে মুচকি হাসল প্রফেসর। পরপর কোনো আগাম সতর্কতা ছাড়াই ঠোঁট ছোঁয়ালো আরশির গালের কাটা দাগে। কারো একটা চুমু খেলে সেখানে। মেয়েটার বন্ধ চোখ ততক্ষণে ছানা বড়া। শেহজাদ মুখ তুলে মায়া কণ্ঠে বলল, গালেরই দাগ তোমার সাহসিকতার চিহ্ন আরশি। অন্য একটা প্রাণ বাঁচাতে নিজের লাইফ রিস্ক নিতে বুকে দম থাকা লাগে, যেটা তোমার আছে। আই এম সো প্রাউড অফ ইউ। আরশিরও এবার নিজেকে নিয়ে গর্ব হলো একটু আধটু। আনন্দে নেচে কেঁদে উঠল বাচ্চাদের মতো মনটা। কথায় আছে, বাঙালি খেতে পেলে শুতে চায়। আরশিও প্রশংসা পেয়ে বলে উঠল, কিন্তু তখন যে রুমে ঢুকে বকলেন সেটার কি হবে? সেটার জন্য সরি বলবে কে? শেহজাদ হকচকালো অল্প। সে তো অনেক টেনশন হচ্ছিল বলে একটু বকেছি। বুকে হাত বাঁধল মেয়েটা। চেহারায় গিন্নি গিন্নি ভাব স্পষ্ট, যেন এক্ষুনি সে প্রস্তুত তার কর্তাকে শাসাতে। ওইটা একটু বকা, অন্য কেউ হলে নগদে কান্না করে দিত। যাই হোক, নিন এবার তাড়াতাড়ি সরি বলুন। আরশি অন্যদিকে তাকিয়ে কথাগুলো বললেও ঠোঁট টিপে হাসল শেহজাদ। নিজে পেছনে হাত গুজে বলল, এত হ্যান্ডসাম বর দিয়ে সরি বলাবে? ভেবে দেখো কিন্তু, পরে আবার আফসোস করো না যেন। মানুষটার কথায় ফিরে চাইল কিশোরী। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল আবার। চোখ আটকালো শেহজাদের সাদা শার্টের উপরের দুটো খোলা বোতামে। লোমহীন ফর্সা বুকের অল্প একটু দৃষ্টিগোচর হতেই ফের ঢাকঢোল পেটানো শুরু হলো বুকের ভিতর। সে হলে হবে, আগে আপনি সরি বলুন। বেশ, মেনে নিল। জাম্বুবান এত সহজে হার মেনে নিল আরশির কাছে। কিন্তু মেয়েটা যে একটু খুশি হতে যাবে অমনি ওর চোখ ফুটবল। অধৈর্যরা চলে গেল শেহজাদের দখলে। কমলার কুয়ার ন্যায় ঠোঁটে ভাগ বসালো এক বলিষ্ঠ পুরুষ, যার এক হাত বিচরণের জায়গা করে নিয়েছে আরশির কোমরে, আর অন্য হাত গালের এক পাশ আলতো করে ধরা। কোনো মতে শ্বাস নেয়া মেয়েটা অধৈর্য হয়ে মানুষটার শক্তপোক্ত শরীরখানা দূরে সরাতে অস্থিরতা টের পেয়ে নিজেই সেই সুযোগটা করে দেয় শেহজাদ। আপনাকে আমি সরি বলতে বললাম, সেখানে আপনি এটা কি করলেন? হাঁপাতে হাঁপাতে কথাগুলো আওড়ালো আরশি। মানুষটা ঠোঁট কামড়ে দাঁড়িয়ে সেভাবেই বলল, আমি তো সরি বললাম। এখন আমার সরি বলার কায়দা তোমার পছন্দ না হলে কি করা যাবে বলো তো? আরশি হতবাক। পড়তে পড়তে এমন ভণ্ড লোকের পাল্লায় পড়ল যে কিনা সুমুখে বলে সরি বলেছি। এটা নাকি সরি বলার কায়দা? আহত শ্বাস ফেলল মেয়েটা। যুক্তিতর্কে পরাজয় স্বীকার করতেই দেখল শেহজাদ তাকিয়ে আছে ওর দিকে। চোখের দৃষ্টিতে আফিমের চাইতে প্রখর মাদকতা। আবার কি চাইছেন উনি? আরশি শুকনো গলায় ঢোক গিল বার কয়েক, তবে পেছোতে নিলেই শুনতে পেল কারোর দরজা ধাক্কানোর শব্দ। শেহজাদও ফিরে চাইল সেদিকে। কপালে ভাঁজ ফেলে বলল, তুমি দাঁড়াও, আমি দেখছি। জিয়ারার পিছন পিছন হাঁটছে আয়ান। মেয়েটা তর্জনী উঁচিয়ে এটা ওঠা দেখলেও অফিসারের মন মস্তিষ্ক সবই যেন আটকে ওই নীল চোখে। সরাতে পারছে না কোনো রকম। আইসক্রিম খাবেন? জিয়ারার প্রশ্নে খেই ফেরে আয়ানের। হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি।
মানুষটা দাঁড়ায় না, তড়িঘড়ি ছুটে আসে আইসক্রিমের দোকানে, এসেই বুকে হাত রাখে। অলিন্দের গতি যেন অলিম্পিকের হুসেন বোল্টকেও হার মানাবে এমন অবস্থা। ঘন ঘন শ্বাস নেয় আয়ান, বড় বড় চোখে বিড়বিড় করে বলে, মানুষ ভালোবেসে হানিমুনে যায়, আর আমি যাব আইসিইউতে। বাটারফ্লাইকে প্রেম নিবেদনের জন্মে বোধ হয় আর করা হবে না তোর আয়ান। অফিসার দীর্ঘশ্বাস ফেলে দোকানের দিকে তাকাতেই দাঁত বের করলো মধ্যবয়সী বাঙালি লোকটা। কপালে ভাঁজ পড়ল আয়ানের, গলা শ্লেষা দূর করে বলল, 1 মিন্ট চকলেট অ্যান্ড 1 স্টেপে। গার্লফ্রেন্ডের জন্য? অল্প ঝুঁকে কথাখানা বলল লোকটা। একানোকান জোড়া হাসি দিয়ে মাঝপথে থামিয়ে দিল আয়ানকে। অফিসার প্রথমে অবাক হলো বেশ, পরপর মাথা নাড়ল দুপাশে। একটু দূরে দাঁড়িয়ে থাকা জারার দিকে তাকিয়ে আনমনে হাসল মানুষটা। বলে ফেলল, গার্লফ্রেন্ড নয়, বউ হয় ও আমার। দোকানি মাথা চুলকে আয়নের চোখ অনুসরণ করে তাকাতেই দেখল জারাকে। খুব সাধারণের মধ্যেও সবার থেকে আলাদা, সবার থেকে ভিন্ন একটা মেয়ে। সকালের মিষ্টি রোদের ন্যায় কি নিষ্পাপ মুখটা। স্যার, ম্যাম তো পুরো পুতুলের মতো। শীতল চোখে লোকটার দিকে তাকালো আয়ান। ওর বাটারফ্লাইয়ের প্রশংসা অন্য কেউ কেন করবে? ঘাবড়ে গেলেন উনি। তড়িঘড়ি বললেন, আপনার সাথে খুব মানিয়েছে ম্যাডামকে। সেটাই বলছিলাম স্যার, আমার তো বিয়ে হয়ে গেছে, তাই সমস্যা নেই, কিন্তু আপনি বুকে হাত দিয়ে আসছেন কেন স্যার? আপনার কি ম্যাডামকে দেখে শরীর খারাপ লাগছে? আশ্বস্ত করায় আয়নের মুখ স্বাভাবিক হলো। মানুষটা নিঃশব্দে হাসলো ফের। পরপর কিছু একটা মনে পড়তে বলে উঠল, বউকে কখনো ভালোবাসি বলেছেন? তিক্ত বাস্তবতা মনে পড়তেই শব্দহীন হাসলো মাঝবয়সী লোকটাও। কণ্ঠে বিষাদ মিশিয়ে আওড়ালো, আমার বিয়ের বয়স কত জানেন? 15 বছর। তবে আজ পর্যন্ত বউরে ভালোবাসি বলতে পারিনি। 10 বছর ধরে এই বিদেশের মাটিতে আছি শুধু ও ভালো থাকবে বলে, ওর কষ্ট কম হবে বলে। লোকে বলবে এইটা ভালোবাসা না, কিন্তু সত্যি বলতে আমি ওকে এভাবেই আমার মতো করে ভালোবাসি। শুধু ওর কাছে থেকে এই ভালোবাসার কথা আর বলতে পারলাম না, এটাই আফসোস। অ্যান্সে রইল দোকানের দিকে। লোকটা ফের বলল, স্যার, আমি বলি কি, বউয়ের ভালোবাসার কথা বলতে আপনিও বেশি সময় নিয়েন না, যা মনে আছে বলে ফেলেন, ম্যাডাম কিন্তু খুশি হবে অনেক। ঠিকই তো, একবার ভালোবাসি বলেই দেখুক না সে, তারপরও যদি রিজেক্ট করে দেয় তখন না হয় তাতে হাতে পায়ে ধরা যাবে। আর কিসের আইসিইউ? এত সহজে মরবে নাকি ও? বাটারফ্লাইয়ের জীবনে যা যা মিসিং সবকে পূরণ করতে হবে না? আয়নের চোখ মুখের উদাস উদাস ভাবটা গায়েব হলো মুহূর্তেই। ব্যস্ত পায়ে জারার কাছে ছুটে যেতে নিলেই পিছু ডাকলো লোকটা, স্যার, আপনার আইসক্রিম নেবেন না? ঝড়ো হাওয়ার সাথে তুষারপাত বেড়েছে বাইরে। শব্দ তুলে পূর্ব থেকে পশ্চিমে তাণ্ডব চালাচ্ছে সমীরণ। কেনিয়নের লাল পাথরের দেয়ালে এখন পুরু আস্তর বরফের। গিরিখাদের রহস্যময়তা যেন আরও প্রখর হয়েছে বৈরী আবহাওয়ার ফলে। পর্যটকরা যে যার গন্তব্যে পাড়ি জমালেও ভার্সিটির ছেলেমেয়েগুলো এখনও রেস্ট হাউসে মেতেছে স্পিন দ্য বোটাল খেলায়। বোতলের মুখ যার দিকে ঘুরবে তাকে মোকাবেলা করতে হবে ট্রুথ নয়তো ডেয়ার নামক প্রতিদ্বন্দ্বীকে। এদিকে দরজা ধাক্কানোর শব্দ বাড়ল আরশির রুমের। অগত্যা সুপ্ত কামনায় সংযম টানতে হলো শেহজাদকে। আরশিকে ঠিকঠাক হওয়ার সময় দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল দৌড়ের দিকে। কিন্তু দরজা খুলতে মেজাজ চড়ে বসল ওর। রেজাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁতে দাঁত পিষল শেহজাদ। হাতের আঙুলগুলো মুঠোবন্দি হলো সহসা। রুম হতে বের হয়ে দরজা ভিড়িয়ে দিল পিছনে। নেহাত কোনো প্রমাণ নেই বলে এখনই ধরতে পারছে না ছেলেটাকে। শুধু অনুমানের ভিত্তিতে ধরাও যাবে না, প্রমাণ সহ ফিরে গিয়ে আয়নকে বলতে হবে সবটা, তারপর যা করার করতে হবে। নয়তো এতক্ষণে একে এমন শিক্ষা দিত যে আরশিকে কিডন্যাপ করা তো দূর, আরশির নাম মুখে নেওয়ার কথা ভাবার মতো পরিস্থিতি থাকতো না এই ছেলের। কালো হুডির সামনের চেন খোলা রেজার, ভিতরে কঙ্কাল মুখ একটি টি শার্ট, মাথায় ঝাঁকড়া চুলগুলো এলোমেলো। শানিত দৃষ্টি শেহজাদের ওপর। জিজ্ঞেস করলো পশ্চিমা ভাষায়, আরশি কোথায়? বুকে হাত বেঁধে দাঁড়ালো মানুষটা। বিদ্রুপের ছায়া ঠোঁটের বাঁকে। নিজে সেভাবে বলল, আমার ওয়াইফ কোথায়? সে কৈফত তো আমি তোমাকে দিতে বাধ্য নই মাই ডিয়ার। সোয়াল শক্ত হলো রেজার। তাচ্ছিল্যের সুর গলায় ঝুলিয়ে ঝুঁকে এলো শেহজাদের কানের কাছে। ইংরেজিতে বলল, আপনার ওয়াইফ?
যার পরিচয় লুকিয়ে রাখতে হয় পুরো দুনিয়ার সামনে জাস্ট বিকজ ইউ আর নাথিং বাট এ ড্যাম লুজার প্রফেসর, যে কিনে নিজের ওয়াইফের সিকিউরিটিটুকু পর্যন্ত ঠিকমতো দিতে পারে না। হাউস কথা শেষ করতে পারল না রেজার, তার আগেই প্রচণ্ড এক ঘুষিতে মুখ থুবড়ে পড়তে হলো ওকে ফ্লোরে। জিভে মেটালিক স্বাদ পেতে বুঝলো ঠোঁটো কেটেছে ওর, তবু অসুস্থের মতো হাসলো ছেলেটা। হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো কোনো মতে। হিট মি এজ এ ম্যাচ ইউএস ওয়ান্ট প্রফেসর দ্যাট দ্য ট্রুথ ইজ ট্রুথ, উই আর এ প্যাথেটিক লুজার। থামল রেজা, রক্তের দলা থু দিয়ে ফেলে নিচে শেহজাদের বুকে তর্জনী ঠেকালো। ফের বলে উঠল, ইউ ডোন্ট ডিজার্ভ হার প্রফেসর, জাস্ট অ্যাকসেপ্ট ইউ অ্যান্ড গিভ আপ। মানুষটা তখনও নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে, শুধু বদলে গেল তাকানোর ধরন। ঝাড় ওঠার পূর্বে উত্তাল সমুদ্রের মতো প্রগাঢ় হলো চোখের রং। বুকের ওপরে ঠেকে রাখা আঙুলটা হাত দিয়ে সরিয়ে পশ্চিমা ভাষাতেই বলল, যে চোখ দিয়ে আরশির দিকে তুই তাকাস সে চোখ উপড়ে ফেলতেও আমি দুবার ভাবব না। গিভ আপ করা তো অনেক দূরের কথা। একটু থেমে রেজার কানের কাছে ঝুঁকে আওড়ালো, আমার ওয়াইফের ওপর তোর অবসেশন কাজ করে ভালো কথা, প্রাণে বেঁচে থাকতে চাইলে সে অবসেশন নিজের মধ্যে রাখার চেষ্টা কর, নয়তো এরপর থেকে তোর সাথে শুধু আমার হাত কথা বলবে, আমি না। আইন বলতে পারল না ভালোবাসার কথা। যারার কাছে এসে দাঁড়াতেই তালগোল পাকিয়ে গেল ওর। মেয়েটার সামনে আইসক্রিম নিয়ে হাঁটু গেড়ে বসলো ঠিকই, কিন্তু প্রেম নিবেদনের সময়টা ঘটল বিপত্তি। বাটারফ্লাই উইল ইউ বি মাই, আসল কথাটা আটকে রইল গলার কাছে। যারা হতবাক হতবুদ্ধ চোখ ফুটবল বানিয়ে তাকিয়ে রইল আয়নের দিকে। মুভি ডেট। অপ্রস্তুত হলো আয়ান, অন্যদিকে তাকালো লাল হওয়া গাল দুটো নিয়ে। হাতে গোলাপের বদলে কোন আইসক্রিম। আশেপাশের মানুষজন ওদের দেখছে ঘুরে ঘুরে। ইস, এভাবে কেউ প্রপোজ করে? তাও যদি গলা থেকে ভালোবাসি কথাটা বের হতো। সেখানে কি বের হলো? উইল ইউ বি মাই মুভি ডেট। যারা নির্ঘাত এখন মুভি টুভি দেখি না বলে না করে দেবে। অফিসার চোখ খিচে রইল প্রত্যাখ্যানের ব্যথা সইতে, কিন্তু তখনই যারা বলে উঠল, ডিপেন্ড করছে। চোখ খুলল আয়ান, ঘাবড়ে গেল গলার স্বর। এর মধ্যে এইটুকু হয়েছে মুখখানা। কিসের ওপর ডিপেন্ড করছে? আয়নের বোকা বোকা চাহনিতে ঠোঁট টিপে হাসল মেয়েটা। ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে বলল, এই যদি মুভির টিকিটগুলো আমাকে কিনতে দেয়া হয়, বেশি কিছু না। কিন্তু দেখুন, আপনি অলরেডি আমাকে আইসক্রিম খাইয়েছেন, এবার টিকিট দুটো অন্তত আমাকে কিনতে দিন, না হলে তো সমান সমান হবে না। টিকিট তোমাকে কিনতে দিলে তুমি রাজি মুভি ডেটের জন্য? তাই তো মনে হচ্ছে। উঠে দাঁড়ালো আয়ান, আইসক্রিম হাতে খুশিতে জড়িয়ে ধরল যারাকে। কি করেছে বুঝতে পেরে ছেড়ে দিল পরপর। সরি বলল কয়েক দফা। অপ্রস্তুত হলো যারাও, তবুও কথা ঘোরাতে আওড়ালো, মারপিট বা হরর কিছু দেখব, রোমান্টিক মুভি কিন্তু আমার পোষাবে না। মেয়েটা মাইন্ড করেনি তাহলে। এটাই ভাবতে হাফ ছেড়ে বাঁচল অফিসার। পরপর বুকে এক হাত রেখে মাথা নিয়ে বলল, জো হুকুম ম্যাডাম। হল রুমে শেহজাদ আসতেই হৈ হৈ পড়ে গেল মেয়েদের মধ্যে। এতক্ষণ যেন পানসে পানসে লাগছিল সব কিছু ওদের। শেহজাদ আসায় সরব হলো খেলার পরিবেশ। তাই তো দেরি হওয়া নিয়ে কেউ তেমন মাথা ঘামালো না অত। প্রফেসরকে ধরে নিয়ে বসালো সবার মাঝে। আরশিও আসলো খানিক বাদে, পরনে সাদা হুডি আর পায়জামা, গালে মাথার পেছনে আর পিঠে শেহজাদ অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে একটু আগে। পরপর নিজে হট চকলেট বানিয়ে এনেছে আরশির জন্য, যেন খেয়ে শরীর গরম রাখতে পারে ও। চকলেটের মগটা এখনও আরশির হাতেই আছে। ভাবছে বাসায় ফিরে গিয়ে থ্যাংক ইউ বলে দেবে জাম্বুবানটাকে। ভণ্ড হলে জাম্বুবানের মনটা অনেক ভালো। খেলা শুরু করা যাক তাহলে আবার। একটা মেয়ের মুখে পশ্চিমা ভাষায় কথাটা শুনতে একসাথে আওয়াজ করে উঠল সবাই। ঘোষণা শুনে আরশি যেই না তাকে দেখল শেহজাদকে, অমনি বুকটা ধক করে উঠল ওর। মানুষটা আগে থেকে ওর দিকেই সে, চোখে চোখ পড়তে মুখ ঘুরিয়ে নিল আরশি। মেয়েটার লাজ রঙা কপালের সাক্ষী হলো শেহজাদ। আরশি লজ্জা পাচ্ছে বুঝতে পেরেই আনত মুখে ঠোঁট কামড়ে হাসল সেও। তখনই কেউ একজন আরশিকে ধরে বসিয়ে দিল খেলায়। টেবিলের এ মাথায় আরশি, ও মাথায় শেহজাদ।
মানুষটার ব্যাধের দৃষ্টি এবার পুরোপুরি ওর ওপর। হাঁসফাঁস করলো মেয়েটা। হুডির ভিতরে এই কনকনে শীতেও ঘামল। হুইস্কির বোতল ঘোরানো হলো টেবিলের মাঝ বরাবর। সবার মধ্যে টানটান উত্তেজনা। কিছুক্ষণ ঘুরে বোতলের মুখ গিয়ে থামল শেহজাদের সামনে। আবারও হৈ হৈ পড়ে গেল হলরুমে। খেলার নিয়ম অনুযায়ী ডেয়ারের বদলে ট্রুথ বেছে নিল প্রফেসর। এরপর থেকে একজন বলে উঠল পশ্চিমা ভাষায়, প্রফেসর, আজ আপনাকে বলতেই হবে আপনার ভালোবাসার মানুষের নাম। হলের মধ্যে শোরগোল শোনা গেল কথাটা শেষ হওয়া মাত্রই। সবাই অধীর আগ্রহে অপেক্ষা শেহজাদের মুখ থেকে এটার উত্তর শোনার জন্য। শুধু আরশি নিশ্চিন্ত মুখে হট চকলেট খাচ্ছে, কারণ জানে শেহজাদ ওর নাম কখনোই বলবে না। কেউ তো জানেই না ওরা স্বামী স্ত্রী। তখনই বিস্ফোরণটা ঘটালো শেহজাদ। আরশির দিকে তাকে সবার মাঝে বলে বসল, মাই ওয়াইফ আরশি। তুষার ঝড়ের তাণ্ডব নৃত্য থেমেছে অনেকক্ষণ, তবে বরফে মুড়িয়ে দিয়ে গেছে কেনিয়নের রাস্তাঘাট, ঘরবাড়ি। দখল সামলে কাইল হয়ে দাঁড়িয়ে ঝোপের আড়ালে থাকা পাইন গাছগুলো। শস্য বাতাসের শব্দ এখন আর শোনা না গেলেও টের পাওয়া যাচ্ছে নিশাচর প্রাণীদের অস্তিত্ব। এদিকে হৈহুল্লোড়ের ছন্দ পতন হলরুমে। আনন্দে ভাটা পড়ে কারোর কারোর চোখ তালুতে। মুখে টু শব্দটিও নেই। শেহজাদ যে বিবাহিত এ কথা কম বেশি সবাই জানে, কিন্তু সেই বউ যে তার নিজেরই স্টুডেন্ট, এটাই হজম করতে যেন বেগ পোহাতে হলো শখানেক ছাত্রছাত্রীকে। বিশেষ করে মেয়েগুলো তেলে বেগুনে জ্বলল আরশির নাম শুনে। একজন তো চিল্লিয়ে বলে উঠল, প্রফেসর, ইউ মাস্ট বি জোকিং রাইট। শেহজাদের চোখ জোড়া তার বউয়ের ওপর হতে সরল এবার। প্রশ্ন করা মেয়েটার দিকে শীতল দৃষ্টি ফেলে বলল, অ্যান্ড ইউ মাস্ট বি ফরগেটিং দ্যাট আই এম ইউর প্রফেসর। কিপ ইউর ভয়েস ডাউন মিস। বিহ্বলতায় পলক ফেলতে ভুলে যাওয়া আরশির খেই ফিরল এবার। হট চকলেটের মগখানা কাঁপছে সবেগে। টেনশনে ভূমিকম্প উঠেছে হাতে, বুকের ভিতর হরকাবান চালাচ্ছে শেহজাদের মুখ থেকে শোনা কথাগুলো। ভণ্ডামি করবি কর, একটা লিমিট রাখবি না? এদিকে তেতিয়ে দেওয়ার কোনো মানে হয়? মেয়েটা আনত মুখে অমন কূপে কূপে সতর্ক দৃষ্টি ফেলল সবার দিকে। প্রিন্সিপাল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছেন। অন্যান্য প্রফেসররা ফিসফিস করে কিছু বলছেন একজন আরেকজনকে, কিন্তু মেয়েগুলো অমন কসাইয়ের মতো লুক দিচ্ছে কেন ওকে? মারামারি করতে আসবে নাকি আবার? আরশির ওই রোগা পাতলা শরীর তো এদের এক ঘষিতেই রেস্ট হাউসের বাইরে চলে যাবে। ভাবনার স্তফা ঘটিয়ে ঘন ঘন দুপাশে মাথা নাড়ে মেয়েটা। এমন হলে ঘুষি খাওয়ার আগেই ও শেহজাদের পিছনে গিয়ে লুকাবে। তারপর এরা যা খুশি করুক জাম্বুবানের সাথে, তাতে ওর কি? হুট করে শেহজাদ উঠে এলো জায়গা ছেড়ে। আরশির কাছাকাছি এসে দাঁড়াতেই অপ্রস্তুত হলো মেয়েটা। অন্যদিকে ফিরে বিড়বিড় করে আওড়ালো, কি ক্যান বেটার? এ তো দেখি মানুষের মনের কথাও শুনে ফেলে। এই জন্য বলেছিলাম মুখের সাথে সাথে মনেও একটু লাগাম লাগা আরশি, নয়তো শান্তিতে দুদণ্ড উল্টাপাল্টা ভাবতে পারবি না তুই। তখনই ওকে আরেক দফা বাকরুদ্ধ করলো মানুষটা। অল্প ঝুঁকে এক হাতে চিবুক ধরে মুখটা নিজের দিকে ফেরালো আরশির। অন্য হাতে ভর দিল টেবিলে। নীল চোখের দৃষ্টিতে মেয়েটাকে রেখে পশ্চিমা ভাষায় সবাইকে বলল, দিস প্রিটি লেডি ইজ মাই ওয়াইফ অ্যান্ড মাই লাভ হার মোর দ্যান এনিথিং, মোর দ্যান এনিবডি ইন দ্য ওয়ার্ল্ড। কিশোরীর বিস্ময় সমুদ্রের স্ত্রী। বিমূরতায় ঠোঁট কিঞ্চিত ফাঁক, পরপরই আরেকটা বিস্ফোরণ। শেহজাদের বৃদ্ধাঙ্গুল স্লাইড করলো আরশির ঠোঁটের ওপর। লেগে থাকা হট চকলেটটুকু মুছে দিয়ে সেই আঙুলটাই ঘুরিয়ে নিজের মুখে দিতে আটকে উঠল বাকিরা। আরশি তখনও বোকা বোকা চোখে চেয়ে, নিঃশ্বাস পড়ছে না ওর। ব্রেথ ডার্লিং। শেহজাদের খাদে নামানো কণ্ঠে ঠাস করে ফ্লোরে চিৎপটাং হলো কেউ কেউ। প্রচণ্ড শোকে অজ্ঞান হয়ে গেছে এরা। এদের মধ্যে বিবাহিত তবে নায়কের মতো দেখতে প্রফেসর মেনে নেওয়া যায়, কিন্তু সে প্রফেসর চোখের সামনে বউর সাথে রোমান্স করবে, এটা মেনে নেওয়া যায় না। জ্ঞান হারানো মেয়েগুলোকে ধরে ধরে রুমে নিয়ে যাওয়া হলো। ট্রুথ অর ডেয়ারের পর্ব ওখানেই সমাপ্ত। প্রিন্সিপাল লোকটা শেহজাদের কাছে এলেন ধীর পায়ে। উনিও যে মারাত্মকভাবে আশ্চর্য হয়েছেন সে আর বুঝতে বাকি নেই কারোর। ভদ্রলোক কাছে এসে দাঁড়াতেই মানুষটা পশ্চিমা ভাষায় বলে উঠল, আপনাকে শুরুতেই সবটা না জানানোর জন্য আই এম সরি স্যার। প্রিন্সিপাল পেছনে হাত বেঁধে ঠোঁট টিপলেন, ভাবলেন কিছু একটা, তারপর হেসে দিয়ে শেহজাদের কাঁধ চাপড়ে নিজের স্বভাবসুলভ বিদেশি
বচনে বললেন, সত্যি কথা বলতে এমন কিছু আন্দাজ করেছিলাম। বলতেই হবে আরশির মতো একজন ব্রাইট স্টুডেন্টের তোমার মতো একজন ডেডিকেটেড প্রফেসরকে হাজব্যান্ড হিসাবে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তবে আমি ভাবছি অন্য কথা, ক্লাসের বাকি সবাই কি ভালোভাবে নেবে এই বিষয়টা? ধরো আরশি নিজের চেষ্টাতেই ভালো রেজাল্ট করলো, কিন্তু তোমার জন্যই ও ভালো রেজাল্ট করতে পেরেছে, এমন প্রশ্ন উঠবে না তো? শেহজাদের চিবুক শক্ত, যেন আগে আন্দাজ করে রেখেছিল। এই কিন্তুটা যোগ করবেন প্রিন্সিপাল। পশ্চিমা ভাষায় বললেন, আরশি আমার ওয়াইফ হলেও ক্লাস কিংবা এক্সামে কোনো বাড়তি সুবিধাও পাবে না। বাকি স্টুডেন্টদের মতো নিজের জায়গায় নিজেই তৈরি করতে হবে ওকে, আমি কথা দিলাম। ভদ্রলোক স্মিত হাসলেন। প্রস্থান করার পূর্বে ইংরেজিতে বললেন, এটুকু তোমার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম আমি। পরপর চোখ টিপে বললেন, এনজয় দ্য নাইট ইয়ং ম্যান। তবে পরের বার তুমি আর তোমার ওয়াইফ যেন এই জায়গায় আরেকবার এসে ঘুরে যেতে পারো, সেই ব্যবস্থা আমি নিজে করব। প্রিন্সিপাল চলে গেলেন। হলরুমও অল্প অল্প করে ফাঁকা হতে শুরু করলো। বাকি রইল শুধু শেহজাদ আর আরশি। মেয়েটা বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় স্তব্ধ, এক দৃষ্টিতে দূরের দেয়ালে তাকিয়ে। এখনও যেন বিশ্বাস করতে পারছে না পরপর ঘটে যাওয়া ঘটনাগুলো। জাম্বুবান কি বলল? ভালোবাসে ওকে, তাও কি না সবার সামনে? কিভাবে সম্ভব হলো এটা? তখনই একটা শক্তপোক্ত হাত পেছন থেকে জড়িয়ে ধরল আরশির কোমর। শিউরে উঠল, তস্ত্র পায়ে ফিরে চাইতে দেখল শেহজাদকে তাকিয়ে আছে ওর দিকে। দৃষ্টিতে জমাট বেঁধেছে প্রেম প্রেম অনুভূতি। তবুও ঠোঁটে ঠোঁটবাটে প্রহসনের ছাপ স্পষ্ট। মুখটা গম্ভীর করে বলল, আমার বোধ হয় প্রিন্সিপালকে বুঝিয়ে বলা উচিত ছিল। হাঁসফাঁস ভুলে অবাক চোখে চাইল আরশি। কি বুঝিয়ে বলা উচিত ছিল? মানুষটা দীর্ঘ এক শ্বাস ফেলে বলল, এই যে নাইট এনজয় করার কথা উনি বললেন, সে তো আর একা একা সম্ভব নয়। আর তুমিও কোঅপারেট করবে না আমার সাথে, সেটাই ওনাকে বুঝি বলতাম আর কি। তাহলে উনিও আর পরের বার আমাদের এখানে পাঠানোর কথা ভাবতেন না। আর সে চিংড়ি মাছের মতো ছিটকে সরে এলো শেহজাদের পাশ থেকে। কুণ্ঠাল লাল রঙের রেঙেছে গাল দুটো। তড়িঘড়ি ব্যস্ত পা ডান দিকে ফেলতেই পেছন থেকে শোনা গেল প্রফেসরের গলা, ডার্লিং, ওদিকে কিন্তু আমার রুম, ভেবে চিনতে যাচ্ছ তো? থামলো মেয়েটা, চোখ খিঁচে জিভ কাটলো। পরপর বাম দিকে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, নাইট এনজয় তো দূর, একবার রুমে গিয়ে চোখ বুঝতে পারলে একেবারে সকালে উঠে আপনার মুখ দেখব, তার আগে নয়। আলো আধারির খেলায় আসন পেতেছে শখানেক মানুষ। প্রজেক্টরের সামনে বড় পর্দায় দেখানো হচ্ছে সিনেমা। সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসছে লোমহর্ষক কিছু শব্দ। পুরো হল জুড়ে সবারই গা ছমছমে অবস্থা। তবে যারার মজা লাগছে ভীষণ, তার আকাশের মতো নীল চোখ জোড়া চকচক করছে উচ্ছ্বাসে। মুখটা দপ করে জ্বলে নিভে উঠছে পর্দার এক একটা দৃশ্যে। সেদিকে তাকিয়ে পপকর্ন খেতে খেতে আয়নকে ডাকলো। আয়ন, শুনছেন? দেখেছেন আমি বললাম না ভুট্টা ওই মেয়ের মধ্যেই আছে? অফিসার সাড়া দিল না। যারা আবারও পর্দায় তাকিয়ে থেকে ডেকে গেল আয়নকে, কিন্তু এবারও যখন উত্তর পেল না তখনই খটকা লাগলো ওর। পাশে ফিরে চাইতে লাফিয়ে উঠল মেয়েটা। আয়নের চোখে সানগ্লাস, কানে ব্লুটুথ ডিভাইস লাগানো, মুখটা থমথমে, দুহাত বুকে বেঁধে সোজা হয়ে বসে আছেন অফিসার। যারা বুকে থুতু দিতে ব্লুটুথটা নিয়ে নিল আয়নের কাছ থেকে। কপালে ভাঁজ ফেলে বলল, আপনি মুভি দেখতে এসেছেন? তাহলে এসব কি? বকা খেতে চোখ মেলে চাইল মানুষটা। যারার দিকে তাকে অপ্রস্তুতে হাসলো একটু, কিন্তু যেই না ফের ওই ভৌতিক শব্দগুলো আসা শুরু সাউন্ড সিস্টেম থেকে, অমনি কণ্ঠে অনুনয় মেখে বলল, প্লিজ বাটারফ্লাই, ওটা দিয়ে দাও আমাকে, এই সাউন্ড পেতে গেলে আমার বদহজম হবে। মানে? মেয়েটার তাজ্জব বনে প্রশ্ন করতে ঢোকল আয়ান। চোখের চশমা খুলে বলল, আসলে ভূতে একটু ইয়ে লাগে। কিয়ে? মানুষটা হর বাড়ালো। ভয়। ভয়? আয়নের দ্বিধা ভরা মুখ। বলেও বিপদে পড়েছে বেচারা। বড় বড় ক্রিমিনাল ধরা মানুষটা কিনা শেষমেশ ভূতে ভয় পায়? বাটারফ্লাইয়ের সামনে প্রেস্টিজ বলে আর কিছু থাকলো ওর? যারার হাসি বেরিয়ে যাচ্ছিল, তবু ঠোঁট টিপে কোনো মতে দমিয়ে রাখলো সেটা। নিরেট গলায় বলল, এজন্য বুঝি চোখে সানগ্লাস আর কানে ব্লুটুথ গুজে বসেছিলেন। মানুষটা নিজের ছাপাই গাওয়ার আগেই পর্দায় ভেসে উঠল কিছু একটা। সাথে সাথে সবার কি দম ফাটানোর চিৎকার। আয়নের কলিজাটা একটুর জন্য বেরিয়ে যায়নি ভয়ে। তড়িঘড়ি চোখ খিসে বন্ধ করতে যারা বলে উঠল,
আপনার হাতটা দিন। হ্যাঁ? অফিসার অপেক্ষা না করে মেয়েটা নিজেই শক্তপোক্ত হাতখানা নিয়ে নিল নরম হাতের মুঠোয়। আমার হাত ধরে থাকুন, তাহলে আর ভয় লাগবে না। পর্দায় তাকে কথাগুলো বলল যারা। আয়নের মূর্তি বনে বসে। হৃৎপিণ্ড চলছে ঠিকই, কিন্তু যেন সম্ভিত নেই ওর। ঢোক গিলে আর চোখে প্রথমে পাশে তাকালো, তারপর নিজের হাতে, যে এখন পুরোপুরি জারার দখলে। নিঃশব্দে হাসলো অফিসার। সিটে মাথা হেলিয়ে পুরোটা সময় তাকিয়ে রইল মেয়েটার দিকে। কেমন সুখ সুখ অনুভূতি এসে ভিড়ল ওর মন মস্তিষ্ক জুড়ে। এই সুখের জন্য হলেও আরও কিছুদিন বেঁচে থাকা মন্দ হবে না নিশ্চয়ই। ম্যানহাটনের ব্যস্ত আকাশে হলদে আভা, সূর্যের তাপ বেড়েছে অল্প বিস্তর, তবু গরম কাপড়ে শরীর পেঁচিয়ে কাজে ছুটছে মানুষগুলো। বরফ ভেজা রাস্তা ঝলমল করছে সকালের প্রথম সৌরকিরণে। গ্র্যান্ড ক্যানিয়ন থেকে আরশিদের ফিরতে রাত হয়েছে গতকাল। সাথে এসেছে আরেকজন নতুন অতিথি, স্নোবল। শেহজাদের পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে আরশি বেঘরে ঘুমাচ্ছে নিজের রুমে। ক্লান্ত শরীরটা জার্নি করে এসে নেতিয়ে পড়েছিল বিছানার সাথে। তখনই ডাক পড়ল প্রফেসরের। ধরফড়িয়ে উঠল মেয়েটা। দৌড়ে শেহজাদের রুমের সামনে আসতেই দেখল বিছানার উপর স্নোবল বসা। প্রফেসরের কপালে ভাঁজ। সেভাবেই বলল, বিছানায় এত চকলেট চিপস ছড়ানো কেন? খরগোশকে এগুলো খেতে দিয়েছ? আর সে অবাক। চকলেট চিপস? ও তো উঠলই মাত্র। কোথায় চকলেট চিপস? দেখি সরুন তো। শেহজাদ সরে যেতেই বিছানার কাছে গিয়ে চোখ কপালে উঠল মেয়েটার। তড়িঘড়ি খরগোশটাকে কোলে নিয়ে ইতস্তত হেসে বলল, ভাগ্যিস মুখে তুলে দেননি। শেহজাদের ভুরু কুঁচকে এলো এমনি। মুখে তুলে দেয়নি মানে? আর সে এক পা দুপা পেছালো দরজার দিকে, পরপর ঢক গিলে বলল, মানে এগুলো চকলেট চিপস না। তাহলে কি? ওগুলো স্নোবলের মানে পটি। প্রফেসরের চেহারা দুম করে ফ্যাকাশে হয়ে গেল। একবার নিজের ধপধপে পরিপাটি বিছানার দিকে, তো আরেকবার আরশির দিকে তাকে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলল, আরশি, পরিষ্কার করে দিয়ে যা বলছি। ওয়াক! মেয়েটা কি আর আছে ওইখানে? সে তো এক ছুটে নিজের রুমে। হাসতে হাসতে পেট ধরে গেছে ওর। খরগোশটাকে বিছানায় বসে মনে মনে ভাবল, বেশ হয়েছে, এবার স্নোবলকে দিয়ে জব্দ করব আপনাকে। সবসময় আমাকে জ্বালানো না। এখন নিন, পরিষ্কার করুন চকলেট চিপস। তখনই টুং করে শব্দ হলো ওর মুঠোফোনে। অচেনা নাম্বার থেকে একটা খুদে বার্তা। আর সেই ফোনটা হাতে নিতে ধক করে উঠল ওর বুকের ভিতর। সিঁড়ি দ্বারা বেয়ে নামলো ভয়ের হিমস্রোত। স্ক্রিনে স্পষ্ট ভাসছে গোটা গোটা কিছু ইংরেজি অক্ষর। তোমার দরজার সামনে একটা গিফট রেখে গেলাম সুইটহার্ট, পছন্দ হয়েছে কিনা দেখো তো। ইতি তোমার জম। শেহজাদের 2 হাতে রাবার গ্লাভস, বেকম ক্লিনারটা পায়ের কাছে রাখা, ডাবল করে মাস্ক পরা শেষ। এখন শুধু যুদ্ধে নামা বাকি। কিন্তু বিছানার কাছে যেতেই ভেতর পর্যন্ত গুলিয়ে এলো ওর। ধৈর্য শক্তির সবটুকু ওখানে ইন্তেকাল করে বসলো শেহজাদের। নাকমুখ চেপে বিড়বিড় করে বলল, কোথায় এই বসে বইয়ের সাথে রোমান্স করব? ডজনখানেক বাচ্চার বাপ হবো, সেখানে কিনা প্রফেসর মানুষের খরগোশের পরিষ্কার করা লাগছে? এটা মানা যায়? আমি করেছি জীবনে এসব। তখনই মনে পড়ল আরশির কথা। কেমন স্নোবলকে কোলে নিয়ে ছুটে গেল নিজের রুমে। এখানে থাকলে নিশ্চয়ই কোমরে হাত দিয়ে বলতো, বউকে সবার সামনে ভালোবাসার কথা বলতে পারেন, আর তার বাচ্চার পটি পরিষ্কার করতে গিয়ে হাত পা ছড়িয়ে কাঁদছেন, এই আপনার ভালোবাসা? বেখেয়ালে হাসলো মানুষটা। ঠিক সেই মুহূর্তে দুম করে এক আওয়াজ হলো বসার ঘরে। আকস্মিক শব্দে ভাবনার ইতি টানল প্রফেসরেরও। তবে মাস্ক খুলে তস্ত্র রুম থেকে বের হতেই থমকালো সে। আরশি সোফার কাছে দাঁড়িয়ে ফ্যাকাশে মুখে চেয়ে আছে ফ্লোরে পড়ে থাকা একটা বক্সের দিকে। পেছন থেকে ডাকলো শেহজাদ, আরশি, ঠিক আছে তুমি? ফিরে চাইল কিশোরী। একটু ভরসা পেল যেন। কাছে যেতেই সবেগে ঝাঁপিয়ে পড়ল মানুষটার চওড়া সিনায়। ভয়ের তোপে কাঁপছে গলবিল। সেভাবে শুধু বলল, আবার এসেছিল লোকটা শেহজাদ। জেনে গেছে আমরা কোথায় থাকি। আমাদের মেরে ফেলবে আমাদের। ফুপিয়ে উঠল ও। শেহজাদের ছাইরঙা শার্টের বুক ভিজেছে আরশের চোখের পানিতে। মানুষটার বজ্র মেঘের ন্যায় খুরখার দৃষ্টি যেন আন্দাজ করতে পারল কিছু। তবু নরম স্বরে বলল, আমি আছি না? আমি থাকতে তোমার গায়ে একটা আশ্র লাগতে দেব না, প্রমিস, আই প্রমিস। প্লিজ আর কান্না করো না, একটু আমার দিকে তাকাও। খসখসে 2 হাতের আঁচলে জায়গা পেল মেয়েটার কান্না ভেজে আনন। পরপরই কপালখানা সিক্ত হলো এক গভীর চুমুতে।
যেন পরম আদরে জড়িয়ে নিল কিশোরীর অশান্ত মনটা। স্থির হলো আরশি। শিরোলিপি হতে শেহজাদের অধর সরতেই চাইল টলমলে চোখে। পরপর কাপা কাপা হাতে বাক্সের দিকে ইশারা করতে মানুষটা ধীর পায়ে এগোলো সেদিকে। কিন্তু বাক্সের ভেতর উকি দিতেই থেমে গেল প্রফেসর। কারোর তাজা রক্তে মাখামাখি হওয়া একটা স্কেলিটন মাস্ক পড়ে আছে সেখানে, সঙ্গে রক্তে লেপ্টে থাকা ছোট্ট এক টুকরো কাগজ, যাতে ইংরেজিতে লেখা, দিস ইজ ইউর প্রি হানিমুন গিফট সুইটহার্ট। রক্ত তোমার হাজব্যান্ডের শুভাকাঙ্ক্ষীর, তোমাদের বেড়াতে পাঠাতে চেয়েছিল না? ভাবলাম তার আগে আমি তার উপরে যাওয়ার ব্যবস্থাটা করে দেই। শেহজাদের চোখ মুখ শক্ত হলো অমনি। প্যান্টের পকেটে তার স্বরে বাজল মোবাইলটা। স্ক্রিনে ভেসে উঠছে মিসেস বেলা আর্চারের নাম। কলটা রিসিভ করতে শোনা গেল পৌরবয়সী মহিলার বিচলিত কণ্ঠ। পশ্চিমা ভাষায় বললেন, প্রিন্সিপাল স্যার হাসপাতালে ভর্তি মিস্টার শেহজাদ, অবস্থা খুব ক্রিটিক্যাল। আজ সকালে এক আততায়ীর হাতে খুন হতে হতে একটুর জন্য শুধু প্রাণে বেঁচে যান। আপনি পারলে আমাদের সাথে একবার হাসপাতালে আসুন, আমি ঠিকানা পাঠাচ্ছি। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। পশ্চিমের আকাশে তুলোর ন্যায় লাল আভার বিচরণ। বরফের গা ছুঁয়ে দিগন্তের শেষে ঘুমানোর পায়তারা করছে ভানু। কাল যে আবার নতুন উদ্যমে নতুন দিনে শুরু করতে হবে তাকে। ধোয়া ওঠা দুটো কফির মগ হাতে দাঁড়িয়ে আরশি। শেহজাদ হাসপাতাল থেকে এলো একটু আগেই। সাথে এসেছে আরও একজন, আয়ান হান্টার, প্রফেসরের ছোটবেলার বন্ধু, আর একজন কাবিল পুলিশ অফিসার। যদিও মাত্র একবারই দেখেছিল আরশি এই মানুষটাকে। টেবিলের উপর মগ দুটো রাখতে শেহজাদ চাইল মেয়েটার মুখের দিকে। ভয় আর দুশ্চিন্তায় শুকিয়ে গেছে একেবারে ঠোঁটের বাঁকে লেগে থাকা সব সময়ের সেই মন ভালো করা হাসিটাও আজ নেই। আয়ান বুঝল বোধহয় কিছু হয়েছে। তস্ত্র প্রসঙ্গ বদলাতে কফির মগ হাতে নিয়ে চুমুক বসাল সেখানে। পরপর বলল, ভাবি কিন্তু দারুণ বানিয়েছেন কফিটা। যদিও আপনি আমার থেকে ছোট, কিন্তু এই ব্যাটা যে সাংঘাতিক। ওর বউকে ভাবি কেন ডাকিনি, এই বলে বলে আমার রাতের ঘুম কেড়ে নিত। চেষ্টায় ব্যর্থ হলো না অফিসার। আর সেই শুকনো আনমনে মলিন হাসল। পরপর জিজ্ঞেস করে বসল, মিস্টার উইলিয়াম মানে প্রিন্সিপাল স্যার কেমন আছেন এখন? শেহজাদ মুখ খুলল এবার। কণ্ঠে গম্ভীরতা মিশিয়ে বললাম, আউট অফ ডেঞ্জার, তবু ডক্টর বলেছেন অবজারভেশনে রাখবেন আর কয়েকদিন। হাতে পিঠে জখম হয়েছে প্রচুর। কথা কেড়ে নিল আয়ান। কফির মগটা টেবিলে রেখে বলল, তার চাইতে বড় কথা, মিস্টার উইলিয়ামকে জখম করা হয়েছে চাপাতি দিয়ে। আমাদের পুলিশ স্টেশনে যে কয়টা অফিসারের উপর হামলা করেছিল সেও কিন্তু চাপাতি দিয়েই করেছিল। আর সেও কিছু একটা ভাবতে ভাবতে বলল, আমাকে কিডন্যাপ করার পরেও গালে চাপাতি দিয়ে জখম করা হয়েছিল। মেয়েটার গালের ব্যান্ডেজ করা জায়গায় ফের চোখ গেল শেহজাদের। ঢোক গেল, ভেতরটা জ্বলছে কেন এত? আরশিকে অন্য কেউ ছুঁয়েছিল বলে নাকি কষ্ট দিয়েছিল বলে? যখন আসল অপরাধী ধরা পড়বে তার ঠিক একই জখম ফেরত দেবে শেহজাদ। তখন কি একটু কমবেই জ্বালা? আয়ান আরশি দুজনে গভীর চিন্তায় বিভোর। শেহজাদ কেবল কফির মগে চুমুক বসাবে, তখনই দুজন সমস্বরে বলে উঠল, স্কেলিটন মাস্ক। কেঁপে উঠল মানুষটা। মুখ দিয়ে সূচক শব্দে বিরক্তিটুকু প্রকাশের সুযোগ দিল না অফিসার। চোখ বড় বড় করে বলল, তার মানে পুলিশ স্টেশনে হামলা চালানোর লোক আর আপনার কিডন্যাপার, দুজনের মুখে যদি স্কেলিটন মাস্ক দিয়ে ঢাকা থাকে, তবে দুজন একই মানুষ। ওদের দিকে না তাকিয়ে বলে উঠল প্রফেসর। চোখের ভাষায় অদ্ভুত পরিবর্তন। শুভ্র চেহারায় কালো ছায়াটা দীর্ঘ হয়েছে এবার। আরশির কপালে ভাঁজ। শুধালো আয়ানকে, আমাকে কিডন্যাপ করার কারণ না হয় বুঝলাম, কিন্তু আপনার আর মিস্টার উইলিয়ামের সাথে কি শত্রুতা ওই লোকের? আপনাদের কেন ক্ষতি করতে চাইছে? তুড়ি বাজালো আয়ান। বলল, গুড পয়েন্ট। আমার ক্ষতি করতে চাওয়ার কারণ হলো আমি শেহজাদের বন্ধু, মানে যতটুকু আমার মনে হয়। আর বোঝাই যাচ্ছে সাইকোপ্যাথ মশাই শেহজাদকে সহ্য করতে পারে না। তাই ও আমাকে আগে সরাতে চেয়েছিল মাঠ থেকে, যাতে করে শেহজাদ একটা বড়সড় ধাক্কা খায়, ভেঙে পড়ে, তারপর আপনাকে সরাতে পারে। আর প্রিন্সিপালকে মারতে চাওয়ার কারণ? থুতনিতে হাত রাখলো অফিসার। বলল, এক ঢিলে দুই পাখি মারা, মানে এমনই একটা কিছু করতে চেয়েছিল বদমাইশটা। প্রথমত বক্সের সাথে পাঠানো রক্ত মাখা মাস্ক পাঠানো, যেন আপনি তা দেখে ভয় পান। আর দ্বিতীয়ত জেলাসি। আপনার আর শেহজাদের সাথে মিস্টার উইলিয়ামসের ভালো সম্পর্ক ওনার ওপর কালপ্রিটের চড়া হওয়ার কারণ। থামল আয়ান।
কিছু একটা ভেবে ফেরা ওড়ালো। এখন শুধু মিস্টার উইলিয়ামের জ্ঞান ফেরা অবধি অপেক্ষা। ওনার স্টেটমেন্টটা নিলে দুয়ে দুয়ে চার মেলানো যাবে। মাথা দোলালো আরশিও, আর চোখে একবার তাকালো প্রফেসরের মুখের দিকে। ভাবছে মানুষটা কিছু। অফিসার মগের কফিটুকু শেষ করলো, পরপর শেহজাদের দিকে তাকিয়ে বলল, বাসার সিসিটিভি ফুটেজ দেখলাম। আজ সকালে ওই বক্সটা যেই লোক তোদের বাসার সামনে রেখে গেছে তার মুখও স্কেলিটন মাস্ক দিয়ে ঢাকা। নকল চাবি বানিয়ে অন্যের বাসায় কি করে ঢুকতে হবে এরা কিন্তু খুব ভালো করেই জানে। আর একবার যখন এই বান্দা এই বাসার ঠিকানা জেনেছে, তার মানে পরের বার ভিতরে ঢোকার চেষ্টা করবে, এটা শিওর থাক। শেহজাদ চোখ তুলে চাইল আরশির দিকে, নিজের কোনো পরোয়া করে না, তবু আরশির আর কোনো ক্ষতি না হোক। কিন্তু শেহজাদ তো জানিও না যে ওর মিস চার্লিও মনে মনে একই কথা ভাবছে। দুজন দুজনের অজান্তে একজন আরেকজনকে রক্ষা করার প্রতিজ্ঞা নিয়েছে আজ। মেকিক এসে উঠল আয়ান, মনে মনে ভাবল ওর এখানে থাকা আর বিরিয়ানির মধ্যে থাকা এলাচির সমান কথা। তাই তো নিজেই নিজের এক হাত আলতো করে চোখের উপরে রেখে না দেখার ভান ধরে আড়ালো, ভাই আমি বলি কি, তুই ভাবিকে কয়েকদিনের জন্য নিউ ইয়র্কে আঙ্কেল আন্টির কাছে রেখে আয়। আজকে যা, অ্যাটলিস্ট কালপিট ধরা পড়ার আগ পর্যন্ত ভাবিকে সেখানে রাখ। আমি নিজ দায়িত্বে নিয়ে তোদের বাড়ির বাইরে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করে দেব। কথা শেষ না হতেই শেহজাদ সরু চোখের শিখার অফিসার ঢোক গিলে তাড়াতাড়ি বলল, না না অসম্ভব, তারপর দেখা যাবে। বউ রেখে একা একা থাকবি আর আমায় বদ্ধ দিবি। কোনো দরকার নেই, তার সাথে দুজন একসাথে গিয়েই থাক। আর নিউ ইয়র্কের থেকে তোর ভাবির ভার্সিটি একেবারে কাছে, সুতরাং সমস্যা হবে না। আর সেই মগগুলো হাতে নিয়ে তস্ত্র সরে পড়ল দুই বন্ধুর মধ্যে থেকে। এখানে আরেকটু সময় থাকলে লজ্জায় কাটার জন্য নাকটা আর না থাকতেও পারে ওর। মেয়েটা চলে যেতে দুম করে শেহজাদের পাশে বসে পড়ল মানুষটা। মুখের হাবভাব এমন যেন ভীষণ সিরিয়াস কিছু। তেমনভাবেই দু হাতে প্রফেসরের হাত টেনে নিজের মাথায় রাখলো, পরপর বলল, ভাই তুই তো বিবাহিত, প্লিজ প্লিজ একটু দোয়া করে দে না যেন আমার বিয়েটা এবছরই হয়ে যায়। শেহজাদের কণ্ঠে বিরক্তি, তাতে আমার বিবাহিত হওয়ার কি সম্পর্ক? আয়ন যেমন করে হাতটা টেনে মাথায় নিয়েছিল তেমন করে নামিয়ে রেখে বলল, আলবাত সম্পর্ক আছে। বিবাহিত মানুষ অন্যের বিয়ের জন্য দোয়া করলে তাড়াতাড়ি বিয়ে কবুল হয়। এটাকে বলে ওয়েডিং ডাস্ট। নে তাড়াতাড়ি দোয়া করে বার। প্রফেসর দাঁতে দাঁত চাপলো, কোনো কথা বলা যাবে না। প্রফেসর দাঁতে দাঁত চাপলো, কোনো দোয়া করা হবে না। না জানি কোন ভালো মানুষটার বোনের ওপর তো নজর পড়েছে। সরেবাস বলছি। ভোরের আলো ফুটেছে ম্যানহাটনের আকাশে। নতুন প্রভাতের শুরুতেই ঝলমল করছে বরফে মোড়ানো শহর। তবে তুষার ভেজা সড়কে এখনো বাড়েনি জনসমাগম। এর মধ্যেই শেহজাদ স্পিড বাড়ালো গাড়ির। স্টিয়ারিং হুইলে তার পেশি বহুল হাত। পরনে টার্টেল নেক কটন শার্ট আর ব্লেজারটা আজ কুচকুচে কালো। সাদা ত্বকে মানিয়েছে ভীষণ। আরমানির কালো ঘড়িটা দাপুটে ভঙ্গিতে জড়িয়ে আছে কবজিতে। আরশি তাকে সেদিকে শেহজাদকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে, কি টিপটাপ লোকটা, বেশভূষায় আভিজাত্য, চলন বলনে কামনীয়তা। এই সাত সকালে ঘুম বাদ দিয়ে গাড়ি চালাচ্ছে, অথচ চেহারায় ক্লান্তির ছাপটুকু নেই। অথচ সে কোনো মতে ব্রাউন রঙা ওভারকোটটা গায়ে জড়ি উঠেছে গাড়িতে। মাথার চুলে ঘুঘুর বাসা। ঘুমটাও ধোয়া হয়নি ভালো করে, মুখটাও ধোয়া হয়নি ভালো করে। সারা রাত ব্যাগ গোছানোর পেছনে তো সব এনার্জি ওর শেষ। সাজগোজ করার আর সময় কই। ভিউটা কি একটু বেশি সুন্দর আসি? হ্যাঁ, অনেক সুন্দর। বেখেয়ালে কথাগুলো বলেই ধরফড়িয়ে ওঠে আরশি। তস্ত্র মুখ ফেরায় শেহজাদের দিক হতে, ইতস্তত আওড়ায়, না মানে আমি বাইরে ভিউর কথা বলছি। প্রফেসরের নীল অক্ষিপট নিবদ্ধ সামনের রাস্তায় সেভাবে হাসল নিচের ঠোঁট কামড়ে, বলল, আমিও বাইরের ভিউর কথা জিজ্ঞেস করেছি। কেন, তুমি কি অন্য কিছু ভাবছিলে? চোখ খিঁচে জিভ কাটল মেয়েটা, হাঁসফাঁস করলো মুখ লুকাতে। শেহজাদ আরও কিছু শোনানোর আগেই সাফাই খুঁজে আওড়ালো, আমি মোটেই অন্য কিছু ভাবছিলাম না। আপনি ঠিকভাবে গাড়ি চালান। ওভাবে তাকিয়ে থাকলে এই ভিউর পক্ষে গাড়ি চালানো কতটা ডিফিকাল্ট তুমি জানো? তার চেয়ে তো গাড়িটা থামিয়ে দেই, তুমি আরামসে বসে বসে তোমার ভিউ এনজয় করো। কিশোরীর ফর্সা ফর্সা গালজোড়া লাল হলো সহসাই।
জাম্বুবনটা এভাবে হাতে নাতে ধরে ফেলবে জানলে তাকাতো কি ও? নিজেকে কি মনে করেন উনি? গল্পের মেন ক্যারেক্টার? মেয়েটার তিরিক্ষে মেজাজ চড়ে বসলো অমনি। শেহজাদের দিকে তাকালো আগুন চোখে। তখনই গাড়ির স্টিরিও থেকে ভেসে আসলো একটা হিন্দি গান। এই সিনা মুঝে তুম দেখো, सीने से लगा लंगना, तुमको मेन सोरा लगना तुमसे, দিল মে চুপ লাগনা। গানের অর্থ বুঝতে আরশির চোখ কপালে। কি ভণ্ড লোক, একটা সুযোগও ছাড়ছে না ওকে জ্বালানোর। দম ফেলে সোজা হয়ে বসতে প্রফেসর প্রশ্ন ছুড়ল, তোমার পছন্দ হয়নি গানটা? মনে মনে দাঁত পিষে জোর করে মুখে হাসি টানল আরশি। পরপর বলল, ও বাবা, পছন্দ হবে না কেন? এটা শেষ হলে আপনি না ওই গানটাও ছাড়ুন। শেহজাদের কপালে ভাঁজ। জিজ্ঞেস করলো ইউটার্ন নিতে নিতে, কোনটা? মেয়েটার গানের গলা হিরো আলমের 1 ডিগ্রি উপরে। তবুও ঢোক গিলে বলল, লাউডে লাগিয়ে। কেসে উঠল প্রফেসর। হাতের উল্টো পিঠ দিয়ে মুখ ঢেকে কাশতে কাশতে তাকালো আরশির দিকে। চোখের তারায় অবিশ্বাস। এই মেয়ে এই গান শিখলো কোত্থেকে? ওভাবে তাকিয়ে লাভ নেই। আমাদের অবস্থা দেখুন। ওই সাইকোপ্যাথের ভয়ে যেখানে তল্লিতপ্তা গুটিয়ে আঙ্কেল আন্টির কাছে যাচ্ছি, সেখানে এর চাইতে ভালো গান আর হয় না। একেবারে পুরো পরিস্থিতির সাথে ম্যাচিং মিউজিক। শেহজাদের আনন্দ শক্ত হলো অমনি। স্টিয়ারিং হুইল ধরে রাখা আঙ্গুলের গাঁটগুলো সাদা রঙে বদলালো ক্রমশ। মটমট শব্দ তুলল ওই ধারালো চোয়াল। তোমার সেফটি আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর জন্য যদি আমাকে জাহান্নামে যেতে হয়, দ্যাট ডাজেন্ট ম্যাটার। চেলসির সেন্ট্রাল লাইব্রেরিতে অন্যান্য দিনের তুলনায় রবিবার দিনটায় ভিড় বেশি হয়, কাস্টমার বেশি থাকে। তাই তো যারাও আজ ভার্সিটি না গিয়ে সরাসরি সেখানে চলে এলো। সকাল থেকে মানুষজন আসছে বই নিতে। কেউ কফি নিয়ে বসেছে চেয়ার টেবিলে পড়াশোনা করতে। কেউ সেলফের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টো পাল্টে দেখছে নিজেদের পছন্দের বই। ও প্রতিদিন ভীষণ উপভোগ করে বিষয়গুলো। মানুষজন কেমন বাস্তব থেকে কল্পনার জগতে হারায় ওই কাগজের পাতার সূত্র ধরে। এর চাইতে প্রশান্তি বোধ হয় আর কিছু হয় না। তখনই চোখের সামনে ভেসে উঠল সেদিন রাতে আয়নের সাথে কাটানো মুহূর্তগুলো। মানুষটার পাশাপাশি হাঁটা, একসাথে আইসক্রিম খাওয়া, মুভি দেখার সময় অফিসারের হাতে হাত রাখা, সবটা। মেয়েটার ঠোঁটে হাসি ফুটল সহসাই। ভাবলো আয়নের জন্য একটা গিফট কিনবে এ মাসের স্যালারি দিয়ে, তারপর চমকে দেবে অফিসারকে। ঠিক সেই মুহূর্তে সামনে এসে তুড়ি বাজালো লাইব্রেরির ম্যানেজার। ভাবনার ইতি টেনে চোখ তুলে চাইল যারা। মোটাসোটা লোকটা বুকে হাত বেঁধে দাঁড়িয়ে পশ্চিমা ভাষায় বলল, মিস যারা, আপনার আর কাল থেকে কাজে আসতে হবে না। ভুরু বেঁকে এলো ওর। কপালে ভাঁজ ফেলে পাল্টা প্রশ্ন করলো ইংরেজিতে, আর আমাকে কাজে না আসতে বলার কারণ? মোটা মতো লোকটা মাথা চুলকালো, যেন কি সাফাই দেবে সেটা খুঁজছে। পরপর বলল, বিদেশি বসনি বলল, আমরা আপনার থেকে আরও ক্যাপেবল রিসেপশনিস্ট পেয়ে গেছি। আপনি চাইলে আজকে থেকে কাজটা ছাড়তে পারেন। যারা হতভম্ব, তাই বলে হুট করে ভেবে ওকে চাকরি ছাড়তে হবে? তাহলে আয়নের জন্য ভেবে রাখা গিফটের কি হবে? আর বাসা ভাড়া, সেটাও বা কী করে দেবে ও? মেয়েটা বারংবার অনুরোধ করে বোঝানোর পরেও বুঝতে চাইল না ম্যানেজার। ও কতবার করে বলল যে চাকরিটা ওর দরকার, তবু শুনল না লোকটা। এক পর্যায়ে চোখ মুখ দৃঢ় হলো যারার। হাতটা নিষ্পিস করলো এক ঘুষিতে এই লোকের ভুঁড়ি উড়িয়ে দিতে। তেরে এসে হাত তুলতে নিলে একদম পেছলো উনি। তোতলাতে আওড়ালো, অল দ্য কল পুলিশ ইফ ইউ কাম এনি ক্লোজার। ঠিক সেই সময় লাইব্রেরির গেটে এসে দাঁড়ালো আয়ান। পরনে পুলিশের ইউনিফর্ম, পকেটে হাত গুজে বলল, আমার বাটারফ্লাই যখন ঘুষি দেবে ভেবেছে তখন দেবে, আর ওর মনের শান্তি না হওয়া পর্যন্ত তুই বসে বসে মার খাবি। আমিও দেখি পুলিশের কোন বাপকে তুই ডাকিস এখন। বাটারফ্লাই, তুমি স্টার্ট করো তো। ম্যানহাটন থেকে নিউ ইয়র্ক মাত্র 20 মিনিট লাগলো আরশিদের পৌঁছাতে। বিশাল ইয়ার্ডের সামনে গাড়ি থামতেই স্নোবলের বাস্কেটটা নিয়ে আগে ভাগে নেমে পড়লো আরশি। ঠান্ডায় ধোয়া বের হচ্ছে ওর মুখ থেকে, তবুও শেহজাদের পাশে বসে থাকার চাইতে এই ঠান্ডায় থাকা 1000 গুণ ভালো। সে কখন থেকে থম মেরে বসে আছে লোকটা। আরশি কি একটা গান শোনালো, পরপর থেকে না হাসছে না কথা বলছে ওর সাথে। এসব ভাবতে ভাবতেই ঠোঁট উল্টালো মেয়েটা। কিন্তু সামনে তাকাতে মন ভালো হয়ে গেল ওর। মিস্টার মেহমেদ আর মরিয়ম বেগম দাঁড়িয়ে দরজা খোলে। আরশি দেখে ছুটে গেল তাদের কাছে। পেছন পেছন 2 হাতে লাগেজ নিয়ে আসলো শেহজাদও।
মরিয়ম বেগম আগে দুহাত বাড়িয়ে দিলেন। আরশি আসতে বুকে জড়িয়ে নিলেন তিনি, কপালে মাথায় চুমুকে বললেন, সেই কবে থেকে ছেলেটাকে বলছি তোকে যেন একটু আমার কাছে নিয়ে আসে কয়েকদিনের জন্য। এতদিনেই হতচ্ছাড়া তাহলে শুনল মায়ের কথা। মেহমেদ হাসান তো ছেলেকে ঠেলে ঠুলে একেবারে পিছনে পাঠিয়ে দাঁড়ালেন আরশির পাশে। তবে কিছু একটা ভেবে চোখ কপালে তুলে বললেন, আহারে মেয়েটার চেহারা কেমন শুকনো শুকনো লাগছে না? বুঝলে মরিয়ম, ওই হতচ্ছাড়াটা আমার মায়ের খাওয়া দাওয়ার খেয়ালটাও ঠিক মতো করেনি। তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্টের ব্যবস্থা করো, আজকে আমার মাকে আমি নিজের হাতে খাওয়াবো। যদিও মেহমেদ হাসান বাঙালি নন, কিন্তু মরিয়মের সাথে ৩২ বছরের সংসার ওনার, ফলস্বরূপ বাংলা পুরোটা এখন আয়ত্তে তার। ঠোঁট টিপে হাসলো আরশি। ওর আদর মেখে জাম্বুবানটা মনে মনে জ্বলছে নিশ্চয়ই। আহা, এটাই তো চাই। এসব ভেবে যেই না বাড়িতে ঢুকবে তখনই সামনে এসে দাঁড়ালো একটি মেয়ে, বয়সে আরশির থেকে বড়, চোখগুলো বিলেতি, সেজেগুজে যেন ওদেরই অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে। মরিয়ম বেগম আওড়ালেন, আরশি, পরিচয় করিয়ে দিই, ও এমিলিয়া, শেহজাদের কাজিন। এমিলিয়া, এই হলো তোমার। ভদ্রমহিলা কথা শেষ করতে পারলেন না, তার আগেই মেয়েটা আরশির নাকের ডগা দিয়ে ঝাঁপিয়ে পড়ল শেহজাদের বুকে। অস্পটে বলল, আই মিসড ইউ ভাইয়া। মুখের হাসিটি দপ করে নিভে গেল আরশির। চোখজোড়া ফুটবল আঁতকে উঠল যেন এমিলিয়াকে শেহজাদের বুকে হামলে পড়তে দেখে। ভাগ্যিস মানুষটার দুহাতেই লাগেজ, নয়তো বোন বলে মাথায় হাত রাখলেও ওখানে আরশির সহ্যের বাঁধ ভাঙত। তাই বলে ঝুঁকি নিল না মেয়েটা। তস্ত্র তেড়ে এলো ওদের দিকে, হাত থেকে বাক্সে ট্রেন নিচে রেখে টেনে তুলল এমিলিয়াকে। কত বড় সাহস এই চম্পা চামিলির, ওর জাম্বুবানকে সাপের মতো পেঁচিয়ে ধরে। ভেতর ভেতর ফুসছে আরশি, এলোমেলো চুলগুলো চোখের সামনে থেকে ফু দিয়ে উড়িয়ে এমিলিয়ার দু কাঁধে হাত রাখল সজোরে। চোখের পলকে রাগটুকু গিলে মুখে মেখে হাসি মেখে বলল, শুধু ভাইয়াকে মিস করলেই হবে, ভাবিকেও তো মিস করতে হবে। পরপর শেহজাদের দিকে তাকিয়ে আওড়ালো, বেবি, আমাকে বলবে না আপু আছে এই বাসায়? যতই হোক প্রথমবার যেহেতু দেখা, একটা গিফট তো পাওনা রয়েই গেল ওনার। কে বেবি? কার বেবি? সবটা মাথার ওপর দিয়ে গেল প্রফেসরের। হতভম্ব হয়ে চাইল মেয়েটার দিকে, তখনই বুঝলো আসল রহস্য। পুড়ছে কেউ একজন। শেহজাদের পাতলা অধর সরে গেল এক পাশে। বাঁকা হেসে দেখতে রইল কি করে ওর মিস আর্লি। এমি, উই ক্যান কল মি এমি। এসব আপুটাপু আমার পোষায় না। বাই দ্য ওয়ে, তোমার নাম? আরশির আঙুলগুলো নিজের কাঁধ থেকে সরাতে সরাতে কথাগুলো বলতে নিচ্ছিল এমিলিয়া, কিন্তু চেষ্টা করলো শেহজাদ। বউয়ের কোমরের ফাঁকে হাত গুলিয়ে বুকের সাথে মেশালো মেয়েটাকে। শানের মতো গলায় বলল, আরশি আমার ওয়াইফ, আর সম্পর্কে তোর ভাবি। বিয়ের সময় তো ছিলি না, এখন ভাইয়ের বউয়ের নামটা ভুলে গেলি? এমিলিয়া প্রত্যুত্তরে কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। বিয়েতে আসবে কার, যাকে একতরফা ভালোবাসত তার? এতটা হিম্মত জোগাতে পারেনি তখন, কিন্তু এখন কেন যেন সামলাতে পারল না নিজেকে। শেহজাদকে দেখেই পুরনো এমিলিয়া হামাগুড়ি দিল তার কিশোরী বয়সের ভালো লাগার দিকে। মরিয়ম বেগম পরিস্থিতি সামলে দিলেন, কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে কিচেনের দিকে যেতে যেতে বলে উঠলেন, আরে তোরা কী সব কথা এখানে দাঁড়িয়ে শেষ করবি? আরশিকে রুমিয়ে নিয়ে যা, একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে আরামসে বসে গল্প কর। আরশি শক্ত হয়ে দাঁড়িয়ে প্রফেসরের পাশে, হাতের উষ্ণতা যেন উলের কোট ভেদ করে গিয়ে কোমরে লাগছে। নড়েচড়ে উঠল ও, মরিয়মের কথায় দাঁত বের করে হাসল ঠিকই, কিন্তু তার ভিতরে চিবিয়ে শেহজাদকে বলল, আমার কোমরটা ছাড়ুন বলছি। প্রফেসর মাথা নোয়ালো মেয়েটার কথার পিঠে, কানের সামনে মুখ নিয়ে আওড়ালো, কোমরটা একেবারে রুমে গিয়ে ছাড়বো বেবি, সবাইকে দেখাতে হবে না। হাউ ডিপলি ইউ আর ইন লাভ। শেহজাদের ফিসফিসে শব্দ বৃষ্টির মতো শিহরণ তুলল ওই ছোট্ট গতরে। লোম দাঁড়িয়ে গেল শরীরের। অবাক নয়ন তুলে মানুষটার দিকে তাকাতেই রাঙা গালে টপ করে চুমু খেলে বসলো প্রফেসর। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল সবাই। মেহমেদ হাসান তো চোখের ওপর হাত দিয়ে পিছু নিলেন স্ত্রীর। মরিয়ম বেগমের ওড়না চেপে থামালেন ওনাকে। অমুদের স্বরে বললেন, দেখলে মরিয়ম, বলেছিলাম না আমাদের শ্যান ঠিক একদিন আরশিকে বউ হিসেবে মেনে নেবে। তুমি নাতি নাতির মুখ দেখার প্রিপারেশন নিয়ে রাখো ডার্লিং, তখন কিন্তু আর কোমর ব্যথার অজুহাতে কাজ হবে না। হাসলেন পৌড়া, বুক ভরে শ্বাস নিলেন। পরোটার হটপট টেবিলে রাখতে রাখতে বললেন, যা হওয়ার সব উপরওয়ালার পক্ষ থেকেই হয়েছে। এমনিতেও আরশিকে ওর বাবা মা এখানে পাঠিয়েছে আমাদের ভরসায়।
মেয়েটার একটা সুন্দর সংসার হোক, হাসি খুশি থাকুক, এর চাইতে বেশি কিছু চাই না। এমিলিয়া তোর পলে ভেতরে ভেতরে আরশির দিকে আর চোখে এক পল তাকে ধূপধাপ পা ফেলে চলে গেল নিচতলার নিজের রুমে। মনে মনে ভাবল, এমি অত সহজে হাল ছাড়ার মেয়েই না। তুমি কি করে এ বাড়িতে টিকতে পারো আমি দেখব। যারার পার্ট টাইম জবটা চলে গেছে, তবে আয়ান আশায় ঘুষিটা একেবারে বরাবর দিতে পেরেছে ম্যানেজারের গালে। একেবারে মুখ থুবড়ে লোকটা মাটিতে পড়ার পর লাইব্রেরি ছেড়েছে ছেলেমেয়ে দুটো, যারা মুখ গুজ করে হাঁটছে অফিসারের পিছু পিছু। কোনো খেয়ালই নেই আশেপাশের, শুধু অনুসরণ করছে লম্বা ছ্যাটা। তখনই হুট করে থেমে যায় আয়ান। বেখেয়ালে প্রশস্ত পিঠে এসে নাকটা লাগতেই সিটকে দু কদম পেছে মেয়েটা। ব্যথার জায়গায় হাত দিয়ে ডলতে ডলতে চোখ তুলে চাইল অফিসারের দিকে। ধীর কণ্ঠে শুধালো, এভাবে থামলেন কেন? আয়ান হাত রাখল ওর মাথায়, মুখে চিন্তা মিশিয়ে বলল, ঠান্ডা কিছু খাবে? ইস, রোদের তাপে তারুটা গরম হয়ে গেছে মনে হয়। যারা হাসল না, নীল চোখে রোজের সেই স্ফূর্তিটুকু বিলীন হয়ে গেছে যেন। ছোট ছোট চুলগুলো হাত দিয়ে কানের পেছনে নেয়নি একবারও। তার মানে কি সত্যি মন খারাপ করে ফেলল বাটারফ্লাই? এবারটায় অশান্ত হলো অফিসার। বেখেয়ালে আজলে তুলে নিল বিষণ্ণ মুখটা। আমি বলেছিলাম আর কয়েকটা কিল ঘুষি দিয়ে আসতে ব্যাটাকে, তখন তো দিলে না। এখন চলো তাহলে, বেশি দূর চলে আসিনি আমরা, জুস খাবো। হ্যাঁ। কিশোরীর অবাক করা আবদারে বুক বনে দাঁড়িয়ে আয়ান ভেবেছিল কি, আর যারা বলল কি, নয় জুস খাবো, এই তো সামনে একটা সুপার শপ আছে, ওখানে যাই চলুন। হুট করে যারার পিচ্ছি পিচ্ছি আঙ্গুলের মুঠোয় আসলো আয়ানের তর্জনী। ম্লান মুখ মেয়েটার নিচের দিকে তাকে আওড়ালো, আজকে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুকনো ধন্যবাদ দিয়ে আমি কি করব? যদি তোমার বয়, প্রশ্নবিদ্ধ চোখ জোড়া তুলে চাইল যারা। ঘাবড়ালো মানুষটা, তোতলানো স্বরে বলল, বন্ধু না হতে পারলাম? মেয়েটা কিছু বলার আগে ওর মুখের সামনে ঝুঁকে আসলো অফিসার। অন্য হাত দিয়ে নাকছে বলল, ভয় নেই বাটারফ্লাই, বেশি কিছু চাইব না, শুধু একটু ভরসা করো তাহলেই হবে। অ্যান থামলো। ওই থমকে যাওয়া নীল চোখে নিজের উত্তর খুঁজতে গিয়ে হাসলো নিম্নাষ্ট কোমরে। শুধালো পরপর, চলো জুস নিয়ে আসি। কিশোরী তস্ত্র ওপর নিচ মাথা নাড়তে মানুষটা ছুটল জুস আনতে। যারাও পেছন পেছন হাঁটল ওর। মাথায় হাজারটা চিন্তা, পার্ট টাইম একটা জব না পেলে হাত খরচটাও চালাতে জমানো টাকা ভাঙতে হবে। অফিসারকে ভরসা করে ঠিকই, কিন্তু ধার চাওয়ার মতো মেয়ে ও নয়। শপের সামনে চেয়ার টেবিল রাখা, মানুষজন বসেছে সেখানে, কথা বলছে, আড্ডা দিচ্ছে। একটা ফাঁকা চেয়ার টেনে বসলো মেয়েটাও। টেবিলের ওপর আরও কিছু কাঁচের বোতল রাখা, সাথে আনো একটা জুসের বোতল এনে যারা সামনে রেখে বলল, তুমি বসো, আমি সেকেন্ডে আসছি। মানুষটার কথা খেয়াল করলো না বোধহয় ও। বেখেয়ালে টেবিলের ওপর থেকে অন্য একটা বোতল হাতে নিয়ে সিপি খুলে এক ঢোকেই নাকমুখ কুচকে এলো ওর। নিজে নিজে বিড়বিড় করে বলল, এত তিতকুটে কেন লাগলো? এটা কি? ধূসর মেঘ জমতে শুরু করেছে সাফেদ আকাশে। একটু বাদেই হয়তো তুষারপাত শুরু হবে অম্বরের বুক ভেঙে। শেহজাদের রুম দোতলায়। সিঁড়ি ভেঙে উঠে রুমে ঢুকতে পাশ থেকে সরে পড়ল আরশি। সামনে দাঁড়িয়ে আঙুল তুলে বলল, আপনি আঙ্কেল আন্টির সামনে আমার গালে ইয়ে খেলেন কেন? শেহজাদ ভাবভঙ্গি নিরেট, হাতের কবজিতে ঘড়ির টাইম দেখে আফসোস করে বলল, তাহলে ঠোঁটে খেলে ভালো হতো বলছো? কিন্তু এখন যে সময় নেই হাতে মিসেস চার্লি, ভার্সিটি থেকে এসে খাই। তস্ত্র আঙুল নামিয়ে ফেলল মেয়েটা। ইতিউতি দৃষ্টি ফেলল কুণ্ঠে এড়াতে। হাল ছেড়ে রুম থেকে বেরিয়ে যাবে, তখনই বাহু চেপে ধরল প্রফেসর। একটানে বুকের সাথে মেশালো আরশিকে, মাথার সাথে মাথা ঠেকিয়ে ফিসফিসে বলল, তখনের বেবি ডাকটা জেলাসিতে ডেকেছিল তাই না? সারা পেতে নিতান্তই ব্যর্থ চেষ্টা চালালো আরশি। নিজেও স্বর নামিয়ে সিবিয়ে আওড়ালো, আমি কেন জেলাস হব? আপনি যান আপনার এমির কাছে। ওর চোখজোড়া আটকে ফ্লোরে। মানুষ হিংসে তো ওর জন্যই করে, যার জন্য ভালোবাসা অনুভব করতে পারে। কিন্তু শেহজাদের প্রতি আরশির অনুভূতির নাম নেই, বা হয়তো চেষ্টাই করেনি কোনো নাম দেবার। প্রফেসরের হাতের বাঁধন দৃঢ় হলো। নীল চোখের গন্তব্য সব কিছু ছাপিয়ে গিয়ে আটকালো মেয়েটার অধর জোড়ায়। শুকনো ঢোক গিলে বলল, শেহজাদ। গলার অ্যাডাম অ্যাপলটার ওঠানামা দেখেই চোখ মুখ ফ্যাকাশে হলো আরশির। চটফটিয়ে বলল, কি করছেন? দরজা খোলা কিন্তু। ভুরু নাচালো প্রফেসর।
এক পল পেছনে তাকে দরজা খোলার চোখ বোলালো, পরপর ঠোঁট যুগলোর কানে পিষে আওড়ালো, মম ড্যাড দেখে ফেলো, মাইন্ড করবে না, রিল্যাক্স বেবি, জাস্ট 1 মিনিট। হাঁসফাঁস বাড়ল কিশোরীর। উপায় না পেয়ে শেহজাদের পিছনে তাকিয়ে হাবড়ালো, আরে এমি, তুমি এখানে?